প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, গত 10 বছর আগে বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফুরফুরায় গিয়েছিলেন এবং পীরজাদাদের সাথে বৈঠক করেছিলেন। এবারই কি বিধায়ক নওশাদ সিদ্দিকীর জন্য কি আবার ছুটে যেতে হচ্ছে ফুরফুরার দরবার শরীফে? বিধায়ক নওশাদ সিদ্দিকীর সাথে কি বৈঠক করবে? পীরজাদাদের হাতে পায়ে ধরবে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সামনে 26 নির্বাচন আছে, তার আগেই এই চিন্তা ভাবনা, এই বৈঠক করার চিন্তা ভাবনা কেন নিলেন? প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আইএসএফ কর্মী নেতা, শীর্ষ নেতা ঠিক কি বললেন শোনাবো আপনাদের, শুনুন। আর নওশাদ সিদ্দিকী কিছুদিন পূর্বে বলে এসেছিলেন, এই নওশাদ সিদ্দিকীর বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হচ্ছে ফুরফুরায় যেতে। কারণ আমরা দেখেছিলাম এর পূর্বে যে ফুরফুরায় কেবলমাত্র একটা মুখ্য নির্দেশক দিয়ে কাজ চালাতো। নওশাদ সিদ্দিকী সেখানে দাবি করে এসেছিল যে ফুরফুরা শরীফের উন্নয়ন কমিটি কারা কিভাবে আছে তাদের সঙ্গে আপনারা বসুন এবং ফুরফুরায় যদি প্রকৃত অর্থে উন্নয়ন করতে হয়, যে কমিটি আছে তাদের সঙ্গে বসে আলোচনা ভিত্তিক ফুরফুরার উন্নয়ন করা হোক। সেই জন্য হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছে যে নওশাদ সিদ্দিকী ঠিক বলেছে, তাই নওশাদ সিদ্দিকীর কথা শুনে তিনি ফুরফুরায় যাচ্ছেন। দেখেন, তওয়া সিদ্দিকী মহাশয় তিনি আমাদের একজন অভিভাবক পীর সাহেব, তাকে সম্মান জানিয়ে বলি, আমরা দেখেছি বেশ কিছু বছর তওয়া সিদ্দিকের মতন হুজুররা কখনো কখনো শাসক দলের নেতা মন্ত্রীদের ক্লোজ হয়ে নিজেদের স্বার্থসিদ্ধি বাড়ানোর চেষ্টা করে। তাই তিনি ফুটেজ খাওয়ার জন্য ভাঙড়ে এসছেন। ভাঙড়ে কার নেতৃত্বে এসছেন? শওকত মোল্লার নেতৃত্বে ইফতারের মজলিসে এসে তিনি ওই মন্তব্য করেছেন। কোন শওকত মোল্লা? 2021 সালে যিনি নির্বাচিত হওয়ার পরে নিজের বিধানসভায়, ক্যানিং পূর্ব বিধানসভায় মানুষের ইফতার খোলার মতন পরিস্থিতি রাখেনি, একটা গ্লাস পর্যন্ত রাখিনি যে ভোর দিন রোজার পরে সেই গ্লাস দিয়ে পানি খাবে। তিনি ঘটা করে ভাঙড় বিধানসভায় এসে ইফতার মজলিস করেছেন। কাদেরকে নিয়ে? 5 জন পীরজাদা নিয়ে তিনি এসছেন এবং অ্যাডভার্টাইজ দিয়েছিলেন। তিনি এসছেন ফুটেজ খাওয়ার জন্য, ওইসব আমরা মন্তব্য করিনি। নওশাদ সিদ্দিকী কি জিনিস হয়তো তিনি তানার ভাইপোকে চিনতে পারেনি, পশ্চিমবঙ্গের মানুষ তাকে চিনে নিয়েছে। তিনি কোনো মতেই তৃণমূলে যাবে না, এতটুকু আমাদের বিশ্বাস আছে। আপনি কিভাবে জানলেন যে শওকত মোল্লা তার বিধানসভা এরিয়া তিনি তো জিতেছেন 50-55 ভোটে, তারপরে সেই জায়গায় মানুষের ইফতারি খেতে দেয়নি, গ্লাস পর্যন্ত ভেঙে দিয়েছে, এই খবরগুলো আপনারা পান করেছেন? দেখেন, আমরা এলাকায় আমাদের সংগঠন ছিল, সেই এলাকার সংগঠনের যারাই নেতৃত্ব দিচ্ছিলেন এবং সাধারণ মানুষ যারা আক্রান্ত হয়েছিলেন তাদের মুখে সরাসরি আমরা শুনেছি এবং একটাই অবাক করা কাণ্ড আপনাদের মাধ্যমে আমি বলছি। আমার সঙ্গে ওই সময় এক সময় যেখানে জীবনতলার পাশেই যে প্রোগ্রামটা হয়েছিল, যে জলকারটা ছিল, জলকার মালিকের এমন অবস্থা করে দিয়েছিল না, পরিবারের কেউ বাড়ি থাকতে পারেনি। ওই ব্যক্তির সঙ্গে আমার সেই সময় দেখা হয়েছিল। তিনি বলেছিলেন যে আমি চলে আসি যেভাবে জীবনটাকে বাঁচিয়ে রেখে। আমি বলে আর সব পরিবারের লোক? বলে হসপিটালে ওনারা রাত কাটিয়েছিলেন মহিলারা, আর উনি এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন। এই শওকত মোল্লা শুধু ওইখানে নয়, গোটা বিধানসভার মধ্যে যেখানে যেখানে নেতৃত্ব দিচ্ছিল সেই সব পরিবারদের ঘর বাড়ি ভাঙচুর করা, তাদের উপর জরিমানা লওয়া, তাদেরকে মানে দল ত্যাগ করানো, এই ধরনের কার্যকলাপ করেছে। তাই গণতন্ত্র প্রক্রিয়ায় মানুষ আস্তে আস্তে সজাগ হচ্ছে। নওশাদ সিদ্দিকী যেভাবে মানুষকে রাজনীতি সম্বন্ধে সচেতন করছে এবং মানুষের জন্য কথা বলছে, নওশাদ সিদ্দিকীর আইডিওলজি, নওশাদ সিদ্দিকীর আদর্শ মানুষ মেনে নিচ্ছেন। তাই কিছু রাজনৈতিক কারবারিদের হিংসা হচ্ছে, তারাই এই সমস্ত মন্তব্য ছড়াচ্ছে যে নওশাদ সিদ্দিকী তৃণমূলে যোগ দেবেন। আগামী দিনে দেখা হবে নওশাদ সিদ্দিকী কোথায় আছে আর এনারা কোথায় আছে। আপনি যে অভিযোগগুলো করছেন ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে, তিনি তো সেই জায়গায় জিতেছেন, তাহলে আপনি যে বলছেন জেতার পরেও কেন তার ভোটারদেরকে মারবেন, এই কথাটা মানুষ গ্রহণ করবে না আপনার কথাটা? দেখেন, আমরা দেখেছি 13.5 রাউন্ড পর্যন্ত এই শওকত মোল্লা 39,000 ভোটে পিছিয়ে ছিল, আর 1.5 রাউন্ড গুনতে বাকি ছিল। সেই 1.5 রাউন্ডে একটা মানুষ কোনোদিন 52,000 ভোটে জিততে পারে না, 39,000 ভোট প্লাস করে দিয়ে, তাকে ছাপিয়ে দিয়ে। এটা হচ্ছে রাজনৈতিক হিসাব। আমরা দেখেছি আমডাঙ্গার যে বিধায়ক
আমরা যে এতদিন দাবি করতাম যে আমরা জিতে গেছিলাম, কিন্তু আমাদের কথা হয়তো কিছু মানুষ নেয়নি। ওখানে যারা লোকাল নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেয়, তিনি বলে ফেলেছেন যে আমডাঙ্গার আমাদের তৃণমূলের প্রার্থী 4000 ভোটে হেরে গেছিল, যেখানে আমাদের ক্যান্ডিডেট ছিল আব্বাস উদ্দিন ভাইজান। তো এরকম বিভিন্ন জায়গায় ওই বিধানসভার সময় এরকম করেছে, মানুষের উপর জারিজুরি করেছে। কিছু যারা ভোট গণনার দায়িত্ব ছিল তাদেরকে অর্থ দিয়ে কোথাও মারধর করে, কোথাও বিরোধীদেরকে কোণঠাসা করে গণতন্ত্রকে হরণ করেছে। এইভাবে তারা জিতে আছেন। শওকত মোল্লা কোন কায়দায় জিতে গেছেন সেটা ক্যানিং বিধানসভার মানুষ আমাদের থেকে অনেক ভালো বেটার জানে। যে কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন, ঠিক সেই কায়দায় আমাদের এখানেও গাজী শাহাবুদ্দিন সিরাজি হেরে গেছে। কিন্তু গাজী শাহাবুদ্দিন আজ পর্যন্ত এমন কথা বলেননি যেটা আপনি বলছেন। দেখেন, যারা কাউন্টিং এ ছিল তাদের কাছ থেকে আমরা শুনেছি, এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ সেদিন টিভি মিডিয়ায় চোখ রেখেছিল, এবং প্রায় 5:45 পর্যন্ত সময় দেখে আমরা দেখেছিলাম যে তিনি 36,000 ভোটে গাজী শাহাবুদ্দিন সিরাজি এগিয়ে আছে। আর কিছুক্ষণ সার্ভার ডাউন করার পরে সন্ধ্যের পরেই একেবারে 52,000 ভোটে জিতে গেছে। এটা আমরা বিশেষ করে আরেকটা আপনাকে তথ্য দিই, আমরা এবার লোকসভা নির্বাচনে যখন আমরা যাদবপুরে কাউন্টিং এ গিয়েছিলাম না, এইসব বাবুরা কি কার্যকলাপ করেছিল সেটা আমরা চোখে দেখেছিলাম। এতদিন গল্পই শুনতাম, সেই দিনে আমরা চোখে দেখে এসেছি, এবং সেই ফেসগুলো আমরা ফেস করেছি, সেই পরিস্থিতিগুলো আমরা ফেস করেছি। এরা কি করে, বাবুকে জিজ্ঞাসা করবেন ট্যাংরাখালি বসে কি করছিল, হারার আতঙ্কে কি করছিল, বাবুকে একবার গিয়ে জিজ্ঞাসা করবেন, তারপরে বুঝতে পারবেন। মানুষ আস্তে আস্তে সজাগ হচ্ছে, আমরা দেখেছি, আমরা শুনেছি। আমাদের যারা কাউন্টার ছিল তাদের কাছ থেকেও আমরা ইনফরমেশন নিয়েছি কিভাবে কি হয়েছে। তার মধ্য দিয়ে আমরা তথ্য মনে করছি। তাই মানুষ আস্তে আস্তে যাচ্ছে, এবং গণতন্ত্র প্রক্রিয়ায় এদেরকে এই সিস্টেমকে চেঞ্জ করে স্বাভাবিক জায়গায় নিয়ে আসার জন্য আমরা আবেদনও করছি। মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে থাক, সে নিজের বাড়ি বা বাসা এলে তার আত্মার শান্তি হয়। সেই জায়গায় এই যে রাজনীতি যারা করছেন তারা সেই বাসাগুলোকে ভেঙে দিচ্ছে। আমরা কিছুদিন আগে দিলাম বাসন্তীতে আইএসএফ করে বলে তারা বাসা ভেঙে দিচ্ছে। আপনি যেমন বলছি কালিম্পুর বহুত বাসা ভেঙে দেওয়া, কোন শ্রেণীর রাজনীতি বলে এটা? এরা রাজনীতি শব্দের অর্থ জানে না কো, এরা শুধু নিজেদের স্থান রাজনৈতিকভাবে বেঁচে থেকে নিজেদের স্বার্থ সিদ্ধি বাড়ানোর জন্য তারা একটা ব্যবসায় রূপান্তরিত করে দিয়েছে। তাই তারা জানে যে এই ব্যবসায় টিকে থাকতে গেলে, এই ব্যবসাটাকে আরো প্রমোট করতে গেলে আমাকে এই কার্যকলাপ করতে হবে। কি কার্যকলাপ করতে হবে?